স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নানা সংবাদ তৈরি করেছে বিতর্ক। ষোড়শ সংশোধনী রায় নিয়ে কথা বলছেন সাংসদরা। ৫৭ ধারায় মামলা চলবে এমনটা বলছেন আইনমন্ত্রী। রয়েছে হত্যা, গুমসহ রাজনীতির নানা দিকে সময় আজকে আলোচনা। কার উপরে কে কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনি জানেন যখন ইউনেস্কো আপত্তি জানিয়েছিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে, তখন আপনারা বলেছিলেন যে ইউনেস্কোর আপত্তিতে কিছুই যায় আসে না, আপনারা আপনাদের মতো রামপাল বিদ্যুৎ কেন্দ্র করবেন বলে আপনাদের সরকার আমাদেরকে জানিয়েছিল। এখন ইউনেস্কোর আপত্তি তুলে নিয়েছে, সেইটাকে এত সামনে সরকার এত বেশি করে আনছে কেন? ইউনেস্কোর ওই সময়ের দাবিকে তো খুব বেশি গুরুত্ব আসলে দেওয়া হয়নি। না, আপনাকে একটু কারেকশন করতে চাই। আপনি বলেছেন যে সেই সময় ইউনেস্কো যখন আপত্তি তুলেছিল তখন কিন্তু বলা হয়নি যে ইউনেস্কোর আপত্তির ব্যাপারে কোনো এটাকে একেবারেই পাশ কাটিয়ে যেতে হবে। বলা হয়েছিল যে ইউনেস্কো যে আপত্তিটা তুলছেন সেই আপত্তিটা তথ্যভিত্তিক নয়, কারণ সরকারের পক্ষ থেকে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য যেটি মূল প্রতিপাদ্য বিষয় বা যেটা মূল কনসার্ন, সেটি হলো যে সুন্দরবনকে রক্ষা করা। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ স্পষ্ট করে বলেছিলেন যে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারে সরকার সুন্দরবনের রক্ষার ব্যাপারে অত্যন্ত যাকে বলে সতর্ক, এবং সকল পদক্ষেপ গ্রহণ করে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না সেই দিকগুলো বিবেচনা করেই কিন্তু রামপালের এই প্রজেক্টটি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইউনেস্কোর দাবি ভুল এবং ইউনেস্কোর দাবি আসলে কোনো গুরুত্ব পাবে না সেটাও বলেছেন। না, সেটা বলা হয়েছিল যে ইউনেস্কো তথ্যভিত্তিক তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, সেটা বলা হয়েছিল যে তাদেরকে যারা বিভ্রান্ত করছেন তারা কিন্তু সত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন না। এখন প্রশ্ন হলো যে তাহলে ইউনেস্কো এতদিন পরে কেন এই তাদের সেই দিনের সব কনফারেন্সে তারা কিন্তু এখন সকল তাদের যে রেস্ট্রিকশন ছিল সেই রেস্ট্রিকশনগুলো তারা কিছু কিছু শর্ত দিয়ে প্রত্যাহার করেছেন, এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে সেটা বলা হয়েছে যে তারা যে অবজারভেশন দিয়েছেন বা যে শর্তগুলো দিয়েছেন সেগুলো আগেও মানার ব্যবস্থা ছিল, এখন এই সেগুলো মেনে নিয়েই এই প্রজেক্টটি সেই একই স্থানে স্থাপন করা হবে। না মানে আমি একজন তথ্য উপদেষ্টা, একজন বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর কাছে আসলে জানতে চাইবো, ইউনেস্কো যখন আপত্তি জানায় তখন কিন্তু আমরা সেই আপত্তিকে, আমাদের কাছে মনে হয় যে ইউনেস্কো কমিউনিটি সংস্থা, তার আসলে আপত্তি জানানোরই কোনো রাইট নেই, তার আপত্তি আমরা কোনো কিছু শুনবো না। আর যখন অনেক শর্ত সাপেক্ষে অনেকগুলি রিপোর্ট দিতে বলে আলোচনার মধ্যে অন্য একজন তুরস্ক এই ক্ষেত্রে একটি সিদ্ধান্ত তোলার পরে যখন এটি বলা হয় যে এটি আসলে প্রত্যাহার করা হয়েছে বা হবে এরকম একটা কথা, সেটি আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফ করা হয়। এই দুটি জিনিসের মধ্যে আপনি কি একটু মানে অসামঞ্জস্য দেখেন? একটি কথা হলো যে সরকার যখন একটি প্রজেক্ট নিয়ে এগোচ্ছে তখন স্বাভাবিকভাবে সেখানে যদি কারো কোনো আপত্তি থাকে সেটা সরকারের জন্য একটি নাজুক একটি পরিস্থিতি হয়, বিশেষ করে ইউনেস্কোর মতো একটি প্রতিষ্ঠান যদি সে ব্যাপারে তারা যদি জেনে অথবা তথ্য পুরোপুরিভাবে না জেনে তারা যদি কোনো মন্তব্য করে থাকেন তাহলে সেটা সরকারের জন্য একটু এম্বারাসিং হয়। সেই হিসাবে তখন যেটি বলা হয়েছিল যে ইউনেস্কো পুরোপুরিভাবে তথ্যগুলোকে না জেনে তারা এই আপত্তির ব্যাপারগুলো তারা নিচ্ছেন, এবং এই ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে কিছুটা ভুল তথ্য দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। এখন যেটা হয়েছে যে ইউনেস্কো নিশ্চয়ই বাই দিস টাইম তারা সমস্ত তথ্যগুলো তারা দেখেছেন। কেউ কেউ বলছেন যে আপনারা লবিস্ট নিয়োগ করেছেন অথবা ভারতের চাপে, যেহেতু ভারত ইউনেস্কোর একটি খুব গুরুত্বপূর্ণ দেশ, এটি করা হয়েছে। দেখুন, বিশ্বের সব জায়গায় তো লবিস্ট থাকে, এমনকি অপোজিশনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন সময় লবিস্ট নিয়োগের কথা আমরা শুনে থাকি। লবিস্ট নিয়োগ কিন্তু বিশ্বের, বিশেষ করে আন্তর্জাতিক সংস্থাসমূহতে এমন কোনো অপরাধ কোনো বিষয় না, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। না, তারপরে যে জিনিসটা হচ্ছে ইউনেস্কোকে প্রভাবান্বিত করার যদি কথা বলেন তাহলে তো আমি বলবো যে ইউনেস্কো দোষটা ইউনেস্কোর। ইউনেস্কো কেন প্রভাবান্বিত হবে? ইউনেস্কো আইদার দে উইল বি কনভিন্সড উইথ দি ফ্যাক্টস, আদারওয়াইজ তারা আন্তর্জাতিক সংস্থা হিসাবে, জাতিসংঘের অর্গান হিসাবে তারা তাদের তথ্য অনুযায়ী যেখানে মনে করবে এখানে এটা করা ঠিক নয়, সেটা নিশ্চয়ই তাদের সেই স্বাধীনতা এবং সেই সাহস আছে যে তারা সেই কথাগুলো বলবে। আজকে
তারা যখন এই রেস্ট্রিকশন যখন উইথড্র করেছে তখন নিশ্চয়ই তারা কনভিন্সড হয়েছে। এখন আপনাকে যদি আমার যুক্তি দিয়ে আমি যদি আপনাকে কনভিন্স করতে পারি তাহলে তো আপনাকে আমি প্রভাবান্বিত করছি না, আমার যুক্তি দিয়ে আপনাকে আমি আমার পয়েন্টে আমি এনেছি। এর মধ্যে নিশ্চয়ই আমার একটা আত্মতৃপ্তিও থাকবে যে আমি জোর করে বা বিভ্রান্ত করে নয়, আমার যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে পেরেছি এবং আপনার আগের যে স্ট্যান্ডটি ছিল সেই স্ট্যান্ড থেকে আপনি সরে এসেছেন। এটা তো আমাদের জন্য তো যারা এই কথাগুলো আগে বলেছিলাম সরকারের পক্ষ থেকে, তাদের জন্য তো এটা একটা আত্মতৃপ্তিরও ব্যাপার যে আমাদের যুক্তিটি তারা গ্রহণ করেছেন এবং কনভিন্সড হয়েছেন। সেখানে যদি আজকে সরকারের পক্ষ থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেটা আমি মনে করি যে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে বলা হচ্ছে যে ইউনেস্কোর মতো একটি প্রতিষ্ঠান যখন তারা আজকে কনভিন্সড হয়ে এই পুরনো জায়গাতে, পুরনো মানে যে জায়গাতে, আমার মনে হয় যে এখানে একটু বিশ্বাসযোগ্যতার ঘাটতি দেখা দেয় এই কারণে যে যখন ইউনেস্কো আপনাদের বিপক্ষে থাকে তখন ইউনেস্কো একটি গুরুত্বহীন সংস্থায় পরিণত হয়, যখন ইউনেস্কো আবার পক্ষে চলে আসে তখন এটাকে একটা মনে করা হয় যে এটি বড় বিজয়। আমার মনে হয় খালেদ, গুরুত্বহীন প্রতিষ্ঠান ইউনেস্কোকে বলার কোনো স্কোপ নেই। গুরুত্বহীন বলা হয় না, কিন্তু ইউনেস্কোর কথা শোনা হবে না, বলা হয়েছে যে ইউনেস্কো তার একটা মতামত দিতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে সকল কিছু বিবেচনা করেই কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। যেমন ধরুন পদ্মা ব্রিজের সময়, পদ্মা সেতুর সময় যখন এই অভিযোগগুলো আসছিল তখন সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল যে এখানে দুর্নীতির নেই, এবং পরবর্তীতে যখন তারা চলে যায় এবং আজকে প্রমাণিত হয়েছে যে যে অভিযোগগুলো তারা দিয়েছিলেন তারা নিজেরাই স্বীকার করছেন যে সেই অভিযোগগুলো তথ্যভিত্তিক নয়। তাই আমি মনে করি যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ কোনো সময় তাদের নিজস্ব কোনো তথ্যের উপরে তারা হয়তো একটা পজিশন নিতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে দায়িত্ব হলো যে সেই তথ্যগুলোকে স্পষ্ট করে তুলে ধরা। আজকে সরকারের পক্ষ থেকে ইউনেস্কোর কাছে এই রামপালের বিষয়টি তথ্য তুলে ধরতে সক্ষম হয়েছে এবং ইউনেস্কো কনভিন্সড হয়েছে এবং ইউনেস্কো আজকে তাদের রেস্ট্রিকশনস গুলো প্রত্যাহার করে। আমরা একটু শওকত মাহমুদ ভাইয়ের কাছে যেতে চাই। শওকত ভাই, আপনি বিএনপির মহাসচিবকে আমি একটু উদ্ধৃত করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে সরকার মিথ্যা বলছে, জনগণের সাথে প্রতারণা করছে। তিনি আরো বলছেন ইউনেস্কো নাকি তাদের আপত্তি তুলে নিয়েছে, মিথ্যা কথা। গতকালই তাদের ব্লগে দেখেছি ইউনেস্কো সরকারকে আশ্বাস দিয়েছে যে এর উপর আরো পরীক্ষা নিরীক্ষা চালানো হবে, তারপরে প্রকল্প নিয়ে তারা আগাবেন। তিনি আরো বলছেন রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প যে কোম্পানির মাধ্যমে করা হয়েছে সেখান থেকে তারা মোটা অঙ্কের ঘুষ নিয়েছে, এটি বোধহয় ইউনেস্কো থেকে সম্পর্কে তিনি বলছেন। আমাদের দুটি প্রশ্ন আছে। এক হচ্ছে ব্লগে দেয়া যে তথ্য সেটি কোন ব্লগে আছে আমি জানি না, আমি ভিডিওটি দেখেছি যেখানে আসলে ইউনেস্কোর এটি হয়েছে। সেখানে আমি যদি আপনি আমাকে অনুমতি দিলে আমি বলতে পারি যে বিভিন্ন সংশোধনীর কারণে রামপাল সংক্রান্ত এই ধারাটি 9 এর পরিবর্তে এখন 10-এ দেখা যাবে। যেখানে 9 ধারায় ছিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র সরিয়ে নেওয়ার কথা, সেটি এখন বাতিল হয়ে এটি 10-এ চলে আসছে। তুরস্কের প্রস্তাব যেটি সর্বসম্মতক্রমে পাশ হয়েছে সেখানে তারা একরকম আপত্তি তুলে নিয়েছে, এরকমই মনে হয়। আমাদের প্রশ্ন, এই মিথ্যাটা বলা হয়েছে যে সেই মিথ্যাটি আসলে কোনটি, এবং রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প যে কোম্পানির মাধ্যমে করা হচ্ছে তারা মোটা অঙ্কের ঘুষ নিয়েছে, এই বক্তব্যের আসলে সত্যতা আমরা কিভাবে পাবো? এটা মহাসচিবই ভালো বলতে পারবেন। তবে আমি আলোচনাটা শুরু করতে চাই এভাবে যে আপনি প্রথমে যে কথাটি বলেছেন যে সরকার প্রথম থেকে একটা একগুঁয়েমির পরিচয় দিয়েছে এবং ইউনেস্কো যখন প্রথম আপত্তি তুলেছে সরকারের বক্তব্য ছিল এরকম যে আমরা এসব আপত্তি গ্রাহ্য করব না। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ইউনেস্কোর আপত্তি বহাল থাকার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করেন তখন অনেকটা ঘোষণা ছাড়াই কিন্তু এই প্রকল্পের অর্থায়নের চুক্তি এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সই করে ফেলে, যেটা অনেকের কাছেই একটা বিস্ময়কর ছিল যে এরকম আপত্তি থাকা সত্ত্বেও। এবং এর আগেও একটি সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি যে মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর এই প্রকল্প বাদ দেওয়ার কথা বলছেন, প্রধানমন্ত্রী বলছেন দেবেন না। তা আপত্তি বহাল রেখেই কিন্তু এটা দিয়েছেন। ইউনেস্কোর আপত্তিটা মূল বিষয়টা হচ্ছে যে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে থাকবে কি থাকবে না। ইউনেস্কো তো কোনো কারিগরি সংস্থা না, যেটা প্রকল্প মূল্যায়নকারী সংস্থা না। ইউনেস্কো বলছে যে এই প্রকল্পের কারণে ওয়ার্ল্ডের হেরিটেজ, এই অনেক একটা গুরুত্বপূর্ণ হেরিটেজ সাইটটা এটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ইউনেস্কো যেই বিবৃতি দিয়েছে প্রথম দিন থেকেই এই বিবৃতি নিয়ে সংশয় আমি বিভিন্ন ফেসবুকে দেখেছি। আমি দেখেছি আমার বন্ধু আলী রিয়াজ তার ফেসবুকে একটা দিয়েছে যে সরকার যেটা বলছে
যে আপত্তি প্রত্যাহার করেছে, কিন্তু বাস্তবে সেটা না। এবং ওইখানে একটা ছোট আবার পরে একটু সংশোধনী দেখেছি এবং পরে সংশোধনী যে ওইটা আসলে প্রস্তাবনা পরে যেটি শফিক আলী সাহেব আজকে বলেছেন যে তারা তাদের ওই বিষয়টাকে সংশোধন করে নিয়েছে। তো এখন এই শব্দগুলোর মধ্যেই কিন্তু এক ধরনের একটা ফাঁক আছে, এটা কিন্তু ক্লিয়ার না। এবং আমরা যেই কারণে প্রকল্পটির বিরোধিতা করছি, বাংলাদেশের জনগণ যে প্রকল্পটির বিরোধিতা করছে, একটা স্পষ্ট তাদের একটা ধারণা হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে সুন্দরবন শেষ হয়ে যাবে। এখন ইউনেস্কোর আপত্তি আছে এবং ইউনেস্কোর আপত্তির মধ্যে আরো নতুন কোনো শর্ত এসছে। এখন শর্তের অপর নাম আপত্তি, আপত্তির অপর নাম শর্ত, বিষয়টি এইভাবেই দাঁড়ায়। কিন্তু মহাসচিব যে কথাটি বলেছেন সে কথাটি যে যেটির ভারতীয় কোম্পানি এবং এই কোম্পানির কাজ পাইয়ে দেওয়া বা এই প্রকল্প হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে ধরনের জেদি মনোভাব দেখিয়েছে, এরকম একটা বিতর্কিত প্রকল্প শত সমালোচনা সত্ত্বেও তারা করবেই করবে, এতেই করে মনে হয়েছে এবং ধারণা তৈরি হয়েছে। এটা মহাসচিব ভালো বলতে পারবেন কি ধরনের, উনি যে কথাটি বলেছেন সেটার ব্যাখ্যা তিনি দিতে পারবেন, আমি ঠিক জানবো না। কিন্তু তারা এই প্রকল্পের জন্য সম্পূর্ণ ছাড় দিয়েছে কথাটি সত্য নয়। এবং দুই মন্ত্রণালয়ের যখন জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরপর দুদিনের বক্তব্যের মধ্যে কিন্তু এই বিষয়টি স্পষ্ট যে এখানে ফাঁক আছে এবং সরকার এমনভাবে এটা লুফে নিতে শুরু করেছে, যে কথাটি আপনিও বলেছেন যে প্রথমে ইউনেস্কো পাত্তাই দেয় না, এখন ইউনেস্কোর গুরুত্ব বেড়ে গেছে যে ইউনেস্কোর উপরেই যেন এই প্রকল্পটার ভাগ্য নির্ভর করছিল। আসলে তা নয়, ইউনেস্কোর আপত্তির মুখেই আসলে কাজ অনেকখানি এগিয়ে গেছিল। ইকবাল ভাই, আপনি যদি এক মিনিট একটু বলতেন, আমি পরবর্তী প্রসঙ্গে একটু যেতাম। সেটা হলো সংক্ষেপে যদি বলেন। ইউনেস্কো আমাদের দেশের যে প্রকল্প, সেই প্রকল্প আমাদের দেশের জনগণ, আমাদের দেশের সরকার, আমাদের দেশের স্বার্থকে সংরক্ষণ করেই নেওয়া হবে। ইউনেস্কো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের কিছু মতামত তারা দিতে পারে, কিন্তু ওর উপরেই কিন্তু এই রামপাল প্রজেক্টের ফাইনাল মানে যাকে বলে অস্তিত্ব, সেটা কিন্তু নির্ভর করে না কখনো। যে কোনো সরকার আপনি দেখেছেন আন্তর্জাতিকভাবে অনেক সময় জাতিসংঘ স্যাংশন দিচ্ছে, কিন্তু সেই স্যাংশনের বিরুদ্ধেও কিন্তু সেই জাতি, সেই রাষ্ট্র কিন্তু কথা বলছে। আমাদের এখানে যেটা হচ্ছে যে আজকে ইউনেস্কো প্রথম দিকে যে তারা অবস্থানটি নিয়েছিলেন, সেই অবস্থানটি আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখন তথ্যগুলোকে তাদের কাছে জানানো হয়েছে, তখন সেটি তারা প্রত্যাহার করে নিয়েছেন এবং তারা কতগুলো অবজারভেশন দিয়েছেন এবং সেই অবজারভেশন সম্পর্কে সরকারের পক্ষ থেকেও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে সেই অবজারভেশনগুলো আগেও তারা সতর্ক ছিলেন। এখন ইউনেস্কো যে শর্ত বা অবজারভেশনগুলো সেগুলো মেনেই কিন্তু এই প্রজেক্টটি নেওয়া হবে। তবে একটি কথা আমি বলতে চাই যে এখানে একগুঁয়েমির প্রশ্ন নয়, প্রশ্নটি হলো যে যেমন পদ্মা সেতু আমাকে করতে হবে, ওয়ার্ল্ড ব্যাংক আমাকে যদি সাহায্য করে আমরা তাদেরকে স্বাগত জানাবো, ওয়ার্ল্ড ব্যাংক আমাকে সাহায্য করেনি, পদ্মা সেতু আমরা নিচ্ছি। আপনার বক্তব্য একদমই পরিষ্কার। শওকত, এই নিয়ে কি আপনি আর কিছু বলবেন? আমি পরবর্তী প্রসঙ্গে। এটা হচ্ছে যে মানে যারা অর্থায়ন করে তাদের এক ধরনের স্টেক থাকে, আর যারা ওয়ার্ল্ডে একটা মনিটরিং বডি হিসাবে আছে যে বিভিন্ন প্রকল্প মূল্যায়ন করে তাদের এক ধরনের আছে। আমার কথা হচ্ছে যে ওই কথাতে আসি যে আমরা এই বর্তমান সংসদকে আমরা অনির্বাচিত সংসদ হিসেবে বলে থাকি, আমি একটা উদাহরণ হিসাবে বলছি, এবং আমরা মনে করি না যে এই সংসদ নির্বাচন অর্থে যা বোঝায় সেই নির্বাচনের মাধ্যমে গঠিত হয়নি। তো এটা নিয়ে সরকারের সঙ্গে আমাদের বাহাস আছে। তো সরকারের একজন লোক যিনি হয়তো মন্ত্রিত্ব পাননি, হয়তো তার আগের কোনো ভূমিকার জন্য তার নেত্রীর কাছে তিনি হয়তো প্রিয় না, তিনি বিদেশে ঘুরে ঘুরে পার্লামেন্টারি ইউনিয়ন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের একটা মানে লিয়াজো করে তিনি একটা সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশে একটা তার সম্মেলন করেছে। এখন যেই লোকের সরকারের কাছে গুরুত্বই ছিল না, এখন এই সম্মেলনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই সম্মেলনের মাধ্যমে প্রমাণিত হয় যে বর্তমান সংসদ বৈধ, নির্বাচিত। আমার কাছে যুক্তিটা হচ্ছে যাকে আমরা পাত্র দিই না প্রথমে, পরে এমনই পাত্র দেই তার উপরে। আপনার নিশ্চয়ই মনে থাকবে মানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই সরকারের কোন রকম গ্রহণযোগ্যতা, এই সংসদের কোন রকম গ্রহণযোগ্যতা বাংলাদেশের ভূখণ্ডের বাইরে নাই। যখন আপনি বলতে সাবের হোসেন চৌধুরীর যে সিপিইউ, যে যার যিনি প্রধান, সেটি যখন এতগুলি দেশের প্রতিনিধিরা এসে যখন সম্মেলন করলো, সেটি তো আসলে সেটা তো সরকার না, এটা তো সরকার না, পার্লামেন্ট। সরকারের অবস্থানে একা পার্লামেন্টের অবস্থান হবে। যদি সরকারের সংস্থাগুলি এসে বলতো সরকারের নিজের কথা, তাহলে আমি বুঝতাম। একটা সেকেন্ড একটা কমেন্ট করতে চাই, যেহেতু যার সম্পর্কে এখানে আসছে তিনি উপস্থিত নাই, সেজন্য আমি বলতে চাচ্ছি যে সরকারের কাছে তার কোনো
গুরুত্ব নেই, এটা যদি হতো তাহলে তাকে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তাকে কিন্তু নমিনেশন দিতেন না। এমনও হইতে পারে এবং যে নমিনেশন তাকে দেওয়া হয়েছে না, নমিনেশন তাকে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে সরকারের কাছে গুরুত্ব না থাকলে পরে এমন একটি আন্তর্জাতিক যে এই সম্মেলনটি এখানে হয়েছে সেটিকে সরকারের সমর্থন ছাড়া বা সরকারের সমস্ত কিছু স্বাগতিক দেশ হিসাবে সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করা ছাড়া কি শুধু সাবের হোসেন চৌধুরী সাহেবের পক্ষে একার পক্ষে কি সম্ভব হতো? নিশ্চয়ই না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমি আপনার কাছে জানতে চাইবো যে আজকে সংসদে আপনি জানেন যে ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তার বিপক্ষে সাংঘাতিক অবস্থান নিয়েছেন সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা যেটি বলতে চেয়েছেন তারা তাদের মতো করে তারা বলেছেন সংসদের ইমিউনিটি নিয়ে। আপনি সেটিকে কিভাবে দেখছেন? কেন আমাদের দেশের সংসদের এখন এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিচারকদের অপসারণের ক্ষমতা তাদের হাতে রাখা, এটি কেন গুরুত্বপূর্ণ? আপনি যদি আরেকটু আগে থেকে বলেন 2014 সালের 17 সেপ্টেম্বর এই আইনটি বা কেন করা হলো, কি এত জরুরি প্রয়োজন ছিল যে বিচারকদের শাসনে অপসারণের ক্ষমতা সংসদের নিজের হাতে নিতে হবে? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে ইকবাল ভাই। আজকে বাংলাদেশে ফিরে এলাম। সংসদের ইমিউনিটি নিয়ে সংসদ সদস্যরা যেভাবে মনে করছেন এবং একজন সংসদ সদস্য দাবি জানিয়েছেন যে এটা রিভিউ করে আবারও সেটি বহাল করা হোক, আরেকজন সংসদ সদস্য মনে করছেন যে অপসারণের দায়িত্ব আদালত বলে দিলেই সেটি শেষ সরানো হয়ে যায় না, তার কাছেই থাকবে। কেন এটি এত জরুরি মনে হচ্ছে বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের কাছে থাকার জন্য? না, আপনি যেটা বলেছেন যে আমাদের বিচার বিভাগ এবং আমাদের লেজিসলেশন মানে অর্থাৎ আমাদের আইন প্রণয়ন বিভাগ মানে জাতীয় সংসদ, সংবিধান অনুযায়ী দুটোই কিন্তু স্বাধীন এবং দুটোই কিন্তু সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। এবং সেই হিসাবে আজকে জাতীয় সংসদে যে কথাগুলো বলা হচ্ছে, জাতীয় সংসদের সেই এখতিয়ার সংবিধান অনুযায়ী আছে তাদের এই বক্তব্য দেওয়ার। আবার তেমনিভাবে জাতীয় সংসদ আইন প্রণয়ন করেছে, কিন্তু সংবিধানের সাথে যদি কোনো আইন যদি কখনো সাংঘর্ষিক হয় বা কোনো প্রশ্ন দেখা দেয়, সেটা আবার কিন্তু যদি বিচার বিভাগের কাছে যদি রেফার করা হয় তাহলে বিচার বিভাগ সেটাকে বিচার বিবেচনা করে তারা একটা সিদ্ধান্ত তারা দেওয়ার তাদের এখতিয়ার আছে। এখানে দুটোই কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান সম্পর্কে আমরা আলোচনা করছি। আমি শুধু এটুকুই বলবো যে দুটোই স্বাধীন, কিন্তু আবার কতগুলো ব্যালেন্স রাখার কতগুলো মানে যাকে বলে ব্যালেন্স রাখার একটা প্রয়োজনীয়তা আছে। আমি স্বাধীন হয়েছি বলে আপনার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করব বা আপনি স্বাধীন আছেন বলে আমার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবেন, তাহলে কিন্তু এক ধরনের সাংঘর্ষিক হয়ে যায়। আজকে আমি মনে করি যে মনে হচ্ছে না যে সংসদে অপসারণ ক্ষমতা ফিরে পাওয়ার মাধ্যমে সেই স্বাধীনতাটাকেই আসলে আঘাত করা হচ্ছে। না, এখানে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটি আছে সেটিও কিন্তু সংবিধান অনুযায়ী, সংবিধানে এই সংবিধান তো পাশ করেছে কারা? জাতীয় সংসদ। এই মানে জাতীয় সংসদে কিন্তু পাশ করেছে। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও কিন্তু এই জাতীয় সংসদেই পাশ করা একটি আইন। এবং আজকে যে প্রশ্নটি এসছে যে বিচারকদের তাদের যে নৈতিকতা বলুন, তাদের যে কর্মকাণ্ড বলুন, সেগুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে সেটা করার জন্য অপসারণ, আবার অপসারণ করার কতগুলো কিন্তু অনেকগুলো শর্ত সেখানে আছে। যেমন ধরুন ইমপিচমেন্ট, যে কিন্তু ইকবাল ভাই আপনার কাছে মনে হয় না যে এটা মাথার উপর একটা তরবারি এরকম করে ঝুলছে? এবং এটি কিন্তু শুধু বিচারক না, এই আইনের মধ্যে এটি যদি থাকতো আপনি কিন্তু নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, মানবাধিকার কমিশনার, দুর্নীতি দমন কমিশনার, তারপর পিএসসি কমিশনার সবাইকে সরিয়ে দিতে পারবেন না? আছে তো এখানে সবাইকে সরিয়ে দেওয়ার ইমপিচমেন্টের বিধান কিন্তু আছে। মনে হচ্ছে না যে ভারসাম্যের কথা আপনি বলছেন সেই ভারসাম্যটা শুধু নির্বাহী বিভাগের দিকে যে আরো ভালো করে বলে প্রধানমন্ত্রীর হাতে ঝুঁকে যাচ্ছে? শুধু প্রধানমন্ত্রীর হাতে তো প্রধানমন্ত্রী নিজে নেন নেই। প্রধানমন্ত্রীর হাতে যা ক্ষমতা আছে বা রাষ্ট্রপতির কাছে যে ক্ষমতা আছে সেগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু সংবিধান অনুযায়ী কিন্তু দেওয়া আছে। এবং এই সংবিধানটি কারা প্রণয়ন করছেন, এই আইনগুলো কারা প্রণয়ন করছেন,
যারা জনপ্রতিনিধি, আপনি জনপ্রতিনিধি কিভাবে নির্বাচিত হচ্ছে বা না হচ্ছে সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু জনপ্রতিনিধি হিসাবে আইন প্রণয়ন ক্ষমতা বিশ্বের সকল সংবিধানগুলোই এই তাদের হাতে ন্যস্ত করেছে। আমাদের এখানে আমি খারাপ লোক হতে পারি, কিন্তু জাতীয় সংসদ তো খারাপ না, নয়। সেই জন্যই তো তার উপরে ব্যালেন্স করার জন্য আইন বিভাগ, বিচার বিভাগ রয়েছে যে এই আইনটি ভালো কি খারাপ সেটি দেখার জন্য। তারা তো কাস্টোডিয়ান। না, সেটাই এখন প্রশ্ন হচ্ছে, সেখানে প্রশ্ন হচ্ছে বিচার বিভাগও এই আইন সম্পর্কে আলোচনা করেছেন, করে একটি রায় দিয়েছেন, এবং আইন মানে জাতীয় সংসদ সেটাকে তারা মনে করছেন যে তাদের যে স্বাধীনতা বা তাদের যে এখতিয়ার তার উপরে হস্তক্ষেপ করা হয়েছে, যেহেতু তারা সংশোধনীটি তারা পাশ করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি যে দুটো মানে আমাদের যে অর্গান আছে সংবিধান অনুযায়ী, সেখানে কিন্তু একটা ব্যালেন্স থাকা প্রয়োজন আছে। আপনি মনে করছেন যে আইনটি থাকলে ব্যালেন্সটা থাকতো? না, আমি আইনের কথাও বলবো না। আজকে প্রশ্ন হলো আইন থাকলেও ব্যালেন্স থাকতে পারে, আইন না থাকলেও ব্যালেন্স হতে পারে। আপনি কি মনে করেন না যে অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলে সেটি ব্যালেন্সটি নষ্ট? সংশোধনে জাতীয় সংসদের কাছে যদি আপনি এটা যদি ক্ষমতা রাখেন, জাতীয় সংসদ কারা? তারা কিন্তু জনগণের প্রতিনিধি, এবং জাতীয় সংসদ পার্মানেন্ট কোনো প্রতিনিধি নয়। আজকে যারা প্রতিনিধি আছেন, কালকে আবার নির্বাচন হবে, আরেক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে কিনা? নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হবে? নৈরাজ্য একটি কথা হলো যে আপনাকে কিন্তু একটি জায়গাতে আসতে হবে যে প্রত্যেকটি কর্মকাণ্ডের, যেমন জাতীয় সংসদ, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ সংবিধান অনুযায়ী, এবং প্রত্যেকটি সংস্থায় কিন্তু এক ধরনের দায়বদ্ধতার প্রয়োজন আছে। ওকে, আমরা একটু শওকত ভাইয়ের কাছে যাই। শওকত ভাই, ষোড়শ সংশোধনী রায়ের পর বিএনপি বলেছে এটা জনগণের বিজয়। আমরা জানতে চাইবো যে উচ্চ আদালতের রায় নিয়ে বিএনপি নানা সময় নানা ক্ষোভ প্রকাশ করে আসছে। যখন এটি বিএনপির পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে, তখন বিএনপি ক্ষোভ জানাচ্ছে, যখন সরকারের বিপক্ষে যাচ্ছে তখন সেটি নিয়ে উল্লাস প্রকাশ করছে, জনগণের বিজয় বলছে। এটি একটি দ্বৈত অবস্থান বা ডাবল স্ট্যান্ডার্ড। আপনি তাহলে উদাহরণ দেন যে যেটা বিএনপি বলেছে আগে, যেমন বেগম জিয়ার মামলা উচ্চ আদালতে কোয়াশ হয় নাই, সেই উচ্চ আদালতে শেখ হাসিনা মামলা কোয়াশ হয়েছে। বিএনপি বলেছে যে এটি স্বাভাবিক, যে এক যাত্রায় পৃথক ফল কেন? না না, যে দুইজন আসামি ছিল, এক জায়গায় পৃথক ফল না, হয়তো ব্যক্তির বিরুদ্ধে মামলা, আরেকটা হচ্ছে দেশের গণতন্ত্রকে সরাসরি আঘাত হানে যে বিষয়টা, বিএনপি সেখানে জনগণের পক্ষে দাঁড়িয়েছে। কারণ আদালতের, উচ্চ আদালতের ক্ষমতা আছে জুডিশিয়াল রিভিউ, সংসদ আইন করবে, সংসদের প্রণীত আইন যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে দেখবে কে? সেটা তো আদালতই দেখবে। আদালত সেটাকে নাকচ করেছে। আবার যদি সংসদ মনে করে যে না, এই নাকচ করা আইন আমি আবার করব, আবার করতে পারে, আবার আদালত নাকচ করতে পারে। কিন্তু আদালত যেভাবে জিনিসটি নাকচ করেছে, এই নাকচ করার মধ্য দিয়ে আমরা মনে করি যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আদালতের আইনি যুক্তির কথা আলাদা, কিন্তু জনগণ চায় না যে সংসদ, বিচারালয়ের যারা বিচারপতি আছেন তাদেরকে সরাসরি সন্ত্রস্ত করা বা তাদের বিরুদ্ধে গালমন্দ অথবা তাদেরকে অপসারণের নামে তাদেরকে হেনস্থা করা, এই বিষয়গুলো চায় না। কারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয়েছিল ৭২ সংবিধানের একটি অনুচ্ছেদকে রদ করে। এবং আমি খুব আনন্দিত হয়েছে যে ১০ জন অ্যামিকাস কিউরির মধ্যে ৯ জন অ্যামিকাস কিউরি ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে যে সংশোধনী আনা ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তারা সমর্থন করেছেন। কারণ বিচারকদের মধ্যে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হবে, এবং গঠিত হওয়ার পর তারাই তদন্ত করে এবং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করবেন। তো সেই বিষয়টি যখন রহিত করা হয়েছে, এমন একটা অবস্থায় যখন নানা দিকে অভিযোগ উঠছে যে বিচার বিভাগের ক্ষেত্রে, বিশেষ করে নিম্ন আদালতের ক্ষেত্রে তো প্রধান বিচারপতি নিজেই বলছেন যে সরকার বিচার বিভাগের স্বাধীনতা হরণ করতে চায়, নিম্ন আদালতের বিচারকদের ট্রান্সফার, নিয়োগ সবকিছু তারা নিয়ন্ত্রণ করতে চায়, এবং তাদের জন্য আলাদা শৃঙ্খলা বিধি গ্যাজেট প্রকাশের জন্য বারবার অলমোস্ট ধমকি দিচ্ছে। তো সেই পর্যায়ে এমন একটা অবস্থার মধ্যে যখন সংসদ একটা আইন প্রণয়ন করে যে বিচারপতিদের নিয়ন্ত্রণ করবে, তাহলে স্বাভাবিকভাবেই বিচারপতিরা খুব সন্ত্রস্ত বোধ করবেন। এই কারণেই আমি মনে করি যে বিএনপি বলেছে যে এটি জনগণের বিজয় হয়েছে। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা নয়, এটি একটি সাংবিধানিক মামলা। সাংবিধানিক মামলার ব্যাপারে পলিটিক্যাল পার্টির রিয়াকশন আর ব্যক্তি মামলার ব্যাপারে পলিটিক্যাল রিয়াকশন, এটা দুটো এক বিষয় না। ওকে, আপনি মনে করছেন যে এটা জনগণের বিজয় হয়েছে, কিন্তু জনগণের বিজয় কি রায়ে হওয়া উচিত? রায় তো স্পেশালিস্ট, জনগণ বিচার করলে তো সেটি আমরা সবসময় আমরা মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু এইভাবেই বলি
যে বাংলাদেশ ক্রিকেট দল জয়ী হয়েছে, এটা বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। না, কিন্তু রায়ের ক্ষেত্রে আমি দেখেছি যে বড় বড় যারা বিদ্বজন আছেন তারা কিন্তু বলছেন যে পপুলিস্ট রায় সবসময় ভালো রায় না, ন্যায় বিচার নয়। এটা পপুলিস্ট রায় নয়, মানে জনগণের বিচার হওয়াটা তো রায়ের একটি কোয়ালিটি। পপুলিস্ট রায় নয়, এটা পপুলিস্ট রায় নয়, বিকজ পপুলিস্ট রায়ের ক্ষেত্রে আপনি যখন পূর্ণাঙ্গ রায় দেখবেন তখন দেখবেন এটা পপুলার সেন্টিমেন্টের উপর যাচ করে। আমি বলছি যে অল পলিটিক্যাল পার্টি তারা যে রিঅ্যাকশন দিয়েছে সেই রিঅ্যাকশনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। এখানে যদি আমি একটু বলতে চাই খালেদ, সেটা হলো যে আমরা যখন সরকারের বিরুদ্ধে কোনো রায় হয় তখন সরকার বিরোধী যারা তারা বলেন জনগণের বিজয় হয়েছে। আবার সেখানে যদি সরকার বিরোধী যখন যারা আছেন তাদের সম্পর্কে যদি কোনো রায় হয় তখন বলা হয় যে সরকারের প্রভাবান্বিত হয়ে এই রায় তারা দিয়েছেন এবং স্বাধীন নয়, এই আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়। এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের এখানে আছে। পারসেপশন তো রিয়েলিটি, এখন অনেক সময় এরকম মনে হয় কি করা। এখন প্রশ্ন হলো যখন আমার বিরুদ্ধে রায় হয় তখন আপনি বলবেন যে এটা সঠিক রায় হয়েছে, আপনার বিরুদ্ধে যখন রায় হচ্ছে তখন আপনি অভিযোগ করবেন যে আমি বিচার বিভাগকে প্রভাবান্বিত করে আপনার বিরুদ্ধে। এই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি বা পারসেপশন, সেখানে কিন্তু আমি মনে করি যে প্রত্যেকেই কিন্তু কথা বলার অধিকার আছে। তারপরে যেটি হবে, সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনে এটা একটা বড় ইস্যু হবে। আমার মনে হয় যে আপনার একটা বিরতি নেই, অবশ্যই নির্বাচনে বড় ইস্যু হবে এটা তো, এবং জনগণ এটা চায় কি চায় না সেটাও দেখা যাবে। কিন্তু আমি পার্সোনালি আমি মনে করি যে এই রায়টি খুব ভালো রায় হয়েছে, কারণ না হলে প্রধান নির্বাচন কমিশনার এমনিতেই কেমন জানি নির্বাচন কমিশনাররা কেমন জানি ভয় পান, এই রায় মাথার উপরে থাকলে তারা নিশ্চয় আরো বেশি ভয় পেতেন। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে আপনি জানেন আপনারা দুইজনই খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাংবাদিক নেতা, দুইজন সাংবাদিক অন্তত এই মুহূর্তে আইসিটি একটা 57 ধারায় অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। একজন নাজমুল, আপনি চিনেন তাকে, হয়তো আপনারা চেনেন নাজমুল, তিনি একটি রিপোর্টও করেন না, আসলে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। নাজমুল একজন আছেন, আমি তার কথা প্রথমে বলতে চাইছি। তিনি হচ্ছে একজন বিচারকের জন্য লাল গালিচা পাতা হয়েছে, সেই সংক্রান্ত একটি, তার জন্য তার বিরুদ্ধে একটি 57 ধারায় মামলা হয়েছে এবং আজমল খেলাল ভাই আপনারা চিনেন তাকে, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তিনি আরেকটি নিউজ শেয়ার করেছিলেন ফেসবুকে, সেই জন্য এগুলিকে ইকবাল ভাই আপনি কিভাবে দেখছেন শওকত ভাই আপনি, আমরা একটু শুনবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব ইকবাল সোবহান চৌধুরী 57 ধারা আইসিটি অ্যাক্টের সেটি নিয়ে কথা বলছিলাম। আমাদের প্রিয় ভাজন একজন অনুজ সাংবাদিক নাজমুল এবং একজন অগ্রজ সাংবাদিক আজমল খেলাল 57 ধারায় আসামি আছেন, সেইটি সম্পর্কে একটু আপনাকে। আমরা কিন্তু এই ব্যাপারে আমাদের অবস্থানটি সাংবাদিক সমাজের পক্ষ থেকে খুব স্পষ্ট। আমরা আমাদের এখানে নীতিমালা ভঙ্গ হোক সেটাও যেমনিভাবে আমরা চাই না, আবার নীতিমালা ভঙ্গের নামে যে নির্যাতন বা যে মত প্রকাশের স্বাধীনতার উপরে যে হস্তক্ষেপ, সেটিও কিন্তু আমরা এনকারেজ করি না। 57 ধারা সম্পর্কে যেটি হয়েছে, যথেষ্ট বিতর্ক 57 ধারা সম্পর্কে হয়েছে এবং এটাকে বাতিল করার জন্য কিন্তু বিভিন্ন সময়ে আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে কিন্তু বলাও হয়েছে এবং সর্বশেষ আমাদের আইনমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে এটিকে বাতিল করা হবে এবং নতুন যে আইন হচ্ছে বা হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটি, সেখানে দেওয়া হবে এবং তিনি কিন্তু স্পষ্টই বলেছেন এটা থাকবে না। ওকে, তো আমি মনে করি যে যেখানে আইনমন্ত্রী সরকারের পক্ষ থেকে এটি একটি নীতি নির্ধারণী একটি বক্তব্য, সেটি দেওয়ার পরে এই ধরনের যে মামলাগুলো হচ্ছে সেটা আমি মনে করি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, যেহেতু অলরেডি বলাই হয়েছে। সেখানে আমি মনে করি যে আদালতগুলোতে যে এই মামলাগুলো হচ্ছে সেই আদালতগুলোকেও কিন্তু আমার মনে হয় একটা ভূমিকা নেওয়া উচিত যে তারা এই ধরনের মামলাগুলো তারা গ্রহণ করবেন কিনা, এন্টারটেইন করবেন কিনা। শওকত ভাই, এই একই মামলা মানে আমরা কিন্তু একসময় মানে মানহানির অভিযোগে সাংবাদিকদের হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে যাওয়া হয় বা গ্রেফতার করা হয়, এর বিরুদ্ধে কিন্তু একটা বড় আন্দোলন করে তুলেছিলাম এবং সেখানে কিন্তু যে 501, 502 আন্দোলনের ফল কি হয়েছে, সেটা হয়েছে
যে গ্রেপ্তারি পরোয়ানা নয়, সমন জারি করবে কোর্ট মানহানির মামলায়, সমন জারি করবে। সমন জারি হলে সাংবাদিক কোর্টে যায়। কিন্তু এই যে 57 ধারা, এটা একটা অদ্ভুত আইন, এই কালো আইন এই সরকার করেছে, যে এবং জামিনের অযোগ্য, যে আপনাকে আপনার বিরুদ্ধে মামলা হওয়া মাত্র পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আপনি আমার দেশ বন্ধ হয়েছে কি? আমার দেশ বন্ধ হয়েছে, আমাদের এই 2 সাংবাদিক তো গ্রেপ্তার হন নাই না। মামলা আপনি আগে তো 57 ধারায় অনেক গ্রেপ্তার নাগরিক জেলখানার ভিতরে আছে, আচ্ছা, রাইট, জামিন পাচ্ছেন না। আপনি সাংবাদিকের কথা বলছেন, হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস তো সাংবাদিক ছাড়াও নাগরিকরা দেন। নাগরিকদের বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী সমালোচনা করায় বা কটূক্তি করায় তার বিরুদ্ধে এই মামলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে আছে। তো এই যে বিষয়গুলো সরাসরি পুলিশ ধরে ফেলছে, মামলার মেরিটটাও যাচাই করছে না, এবং 57 ধারায় মামলা গ্রেপ্তার হলে কোনো জামিন নেই, এটা একটা ভয়াবহ বিষয়। এবং আপনি আফসান চৌধুরীর বিরুদ্ধে একজন নাগরিক মানে সংক্ষুব্ধ হয়েছেন, তিনি মামলা করলেন, পুলিশ গিয়ে তারে ধরে নিয়ে আসবে। এখন মামলা যিনি করবেন তিনি যদি সমাজে প্রভাবশালী ব্যক্তি হন, তার মামলায় কাজ হবে। যেমন প্রবীর শিকদারের বিরুদ্ধে হয়েছে, মন্ত্রীরা করেছেন, সাথে সাথে কাজ হচ্ছে, মানে তো এবং পরে আবার রিমান্ডে থাকা অবস্থায় আবার জামিনে মুক্তিও দিতে হয়েছে তাকে। তো আমার কাছে বিষয়টা 57 ধারাটা এমন একটা বিষয়, যেমন আমার দেশের কি ছাপা হয়েছে অনলাইন ভার্সনের সুবাদে একজন দারোগা গিয়ে আমার দেশে প্রেসটা বন্ধ করে, আমার দেশ পত্রিকার কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই প্রকাশে, কিন্তু প্রেসে তালা মারে রাখা হয়েছে, এবং এই প্রেস ছাড়া অন্য কোথাও ছাপতে পারবে না, মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে, অথবা আমার দেশ প্রকাশিত হচ্ছে। সর্বক্ষেত্রে যে 57 ধারার যে মানে কুপ্রভাব আমাদের সমাজে পড়েছে, এটা আমার মনে হয় ভয়াবহ। এটা তো আইনমন্ত্রী বারবার বলেন যেটা বাতিল করা হবে, ডিজিটাল সিকিউরিটি একটা করা হবে, কিন্তু আমার কথা হচ্ছে আজকেও তিনি বলেছেন, আমি কোথাও দেখছি যে আগস্টের মাঝামাঝি বাতিল হবে, এবং নির্দোষ হলে কোনো সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এই নির্দোষ কি দোষী এটা যাচ করবে কে? রাইট, এটাকে থানার এসআই বা ওসি যাচ করবে যে সাংবাদিক অপরাধ করেছে করেনি? পরিষ্কার ভাবে এটা আমি মনে করি যে বাতিল করতে হবে। বাতিল না করলে এটা সাংবাদিকতার ক্ষেত্রে মুক্ত মানে আপনার ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে একটা বড়। আর ফেসবুকের স্ট্যাটাস তো এটা কোনো সাংবাদিকের বিষয় না, এটা যে কেউ ব্যক্তি স্ট্যাটাস, ব্যক্তি একদমই মত প্রকাশ, একদমই ব্যক্তিমত প্রকাশ, হ্যাঁ, সেখানে শালীনতার সীমারেখা থাকবে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এটা বিরতি নিতে হবে। এক সেকেন্ডে বলছি যে এই 501 এবং 502 ধারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাতিল করেছেন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে, এবং এই 57 ধারাতে আজকে যেভাবে গ্রেপ্তারের এটি আমি মনে করি যে ওই যে বাতিল করার সাথে কিছুটা কিন্তু সাংঘর্ষিক, এবং যে কারণের জন্য আমি মনে করি যে এই ধারাটি বাতিল করার জন্য ইতিমধ্যেই আইনমন্ত্রী বলেছেন, এবং আদালতকে আমি বলতে চাই যেখানে এই মামলাগুলো হচ্ছে আদালতগুলো কিন্তু তাদের একটা তাদের জাজমেন্ট সেখানে রাখা উচিত যে এই ধরনের এই পরিপ্রেক্ষিতে এই মামলা গ্রহণযোগ্য নয় বা নেওয়া হচ্ছে না। ইকবাল ভাই, আমরা একটা বিরতি নিব, বিরতির পর যখন ফিরে আসবো তখন আপনি জানেন যে হিউম্যান রাইটস ওয়াচ HRW যে প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনে বলেছে যে 2016 সালে অন্তত 90 জনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, আর 2017 সালে প্রথম 5 মাসে 48 জনের নিখোঁজ হওয়ার খবর আছে। আমরা সর্বশেষ ফরহাদ মজারকেও আমরা অপহৃত হতে দেখেছি, তাদের পরিবারের পক্ষ থেকে এটি বলা হয়েছে, আবার তাকে ফিরিয়েও পেতে দেখেছি আমরা। সবকিছুর প্রেক্ষিতে আমাদের মনে হয় যে দাবিটি তারা বলছেন গুম এবং তুলে নেওয়া বন্ধ করুন HRW, সেটি সম্পর্কে একটু আপনার মতামত শুনতে চাইবো। যদিও বলা হয়েছে যে HRW এটি হচ্ছে যে একটি কমন রিঅ্যাকশন আওয়ামী লীগের পক্ষ থেকে, যেটি হাসান মাহমুদ প্রচার ও প্রকাশন সম্পাদক দিয়েছেন, যে HRW ভাড়াটিয়ে সংগঠন। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইকবাল ভাই, আমরা হিউম্যান রাইটস ওয়াচের যে কমিশন যেখানে গুম খুন বন্ধ করার আবেদন জানানো হয়েছে, তথ্য দিয়ে বিবৃতি দিয়ে সেখানে এটাকে ভাড়াটে সংগঠন বলছে আওয়ামী লীগের প্রচার প্রকাশন সম্পাদক। আপনার বক্তব্য একটু আমরা শুনতে চাইবো। না, সর্বশেষ ফরহাদ মজারের ঘটনাটাও আওয়ামী লীগের প্রচার সম্পাদক যেটি বলেছেন সেটাই তার বক্তব্য, সেটি নিয়ে আমি কোনো কমেন্ট করব না। তবে যেটি আমি কমেন্ট করতে চাই সেটি হলো যে গুম খুন হত্যা এগুলো তো সাধারণভাবে আমরা যদি বলি আমরা সুশীল সমাজ, দেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করেন তারা কেউ কিন্তু এটাকে সমর্থন করেন না বা করবেনও না। তারপরেও কিছু কিছু ঘটনা ঘটে, এটাও কিন্তু অস্বীকার করার নেই। এবং সেটা যে শুধু আমাদের এখানে ঘটছে তা নয়, বিশ্বের অনেক যেখানে আমাদের থেকে গণতন্ত্র অনেক মানে এগিয়ে আছে সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। আমি তাই বলে বলছি না যে সেখানে ঘটনা ঘটছে বলে আমাদের এখানে ঘটবে
সেটা জাস্টিফিকেশন আমি দিচ্ছি না। তবে যে তথ্যটি তারা দিয়েছেন যে গত বছর 2016-তে এটি একটা মানে ট্রেন্ডে প্রবণতা দাঁড়িয়ে গেছে না, কোনো কিছু আপনাদের বিপক্ষে গেলে আপনারা সেই সংগঠনটিকে উড়িয়ে দেওয়া? না না না, আমি সে কথা বলছি না। আমি বলছি যে তারা যে বক্তব্যটি দিয়েছেন, যে তথ্যটি তারা দিয়েছেন, একটি কথা আমি বলতে চাই যে আমাদের এখানেও কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের এমন কোনো গ্রহণযোগ্য কোনো প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারিনি, যেটা যেমন টিআইবি আমাদের সম্পর্কে অনেক রিপোর্ট দেন, এই হিউম্যান রাইটস ওয়াচ তারাও দিচ্ছেন যে তথ্যগুলো তারা দিয়েছেন। যেমন গত বছর তারা বলেছেন কতজন, তারা গত বছর 2016 সালে বলেছেন 90 জন, 90 জনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে 2017 সালে প্রথম 5 মাসে 48 জন। আমি যদি বলি যে আমাদের যদি মিডিয়াতে, আমরা মিডিয়াতে আছি, আমরা মিডিয়াকেই প্রথমে বিশ্বাস করতে চাই, কারণ মিডিয়ার দায়িত্ব হলো যে এই ঘটনাগুলোকে তুলে ধরা। আপনি যদি মিডিয়ার রিপোর্টগুলোকে যদি আপনি কম্পাইল করেন তাহলে আপনি এই ফিগারের সাথে মিল পাবেন না, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। মিডিয়া টু মিডিয়া ভেরি করবে, হয়তো দিনকাল পত্রিকায় এর চেয়ে বেশি হবে, হয়তো ভোরের কাগজ পত্রিকায়। তারা মিডিয়া প্রকাশিত পরিসংখ্যান কি ওরা কেস স্টাডি হিসেবে গ্রহণ করে? এটা তো না, তারা দিচ্ছেন যে মিডিয়ার ইয়েতে কোট করছেন, সেখানেও তো আমি বলছি যে বিশ্বাসযোগ্যতা কতটুকু আছে। তারা যদি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে নিজস্ব একটা ইনভেস্টিগেশন বা নিজস্ব তথ্যর ভিত্তিতে যদি তারা দিতেন, তাহলে আমাদের মোস্ট অফ দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এখানকার যে তথ্যগুলো নেগেটিভ যেটা, সেটাকেই তারা কিন্তু প্রকাশ করার জন্য একটা প্রবণতা আমরা দেখতে পাই। কিন্তু পরিবারের পক্ষ থেকে যদি কাউকে বলা হয় গুম হয়েছে, সেটার ভিত্তিতে তো আসলে সংবাদ না না, ঠিক আছে। যেমন ধরুন আপনার ফরহাদ মজার সাহেবের যে ঘটনাটি সর্বশেষ, তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে কিডন্যাপ বা অপহরণ করা হয়েছে, কিন্তু তিনি যে স্টেটমেন্টটি ইয়েতে দিয়েছেন, আদালতে দিয়েছেন, সেখানে কি তিনি বলেছেন? তিনি কিন্তু অপহরণের কথা, তিনি বরং উল্টো আরো বলেছেন যে যারা সরকারকে, এই সরকারকে, তিনি অপহরণের কথা বলেছেন, যারা সরকারকে বিব্রত করতে চায় সেই লোকেরাই তাকে অপহরণ করেছে। এরকম হতে পারে না। এটা আদালত 164 এর স্টেটমেন্টটা যে সঠিকভাবেই মিডিয়াতে এসছে আমি জানি না, কিন্তু তিনি এই কথাটি বলেছেন বলে প্রচারিত হয়েছে, যারা আমাকে অপহরণ করেছে তারা হয়তো সরকারকে বিব্রত করার জন্য এটা করেছে। না, এখন প্রশ্নটা হলো যে তিনি এবং তার পরিবার কিন্তু প্রমাণ করতে পারেন না যে তাকে অপহরণ করা হয়েছে। আবার অপরদিকে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে, সেটাও কিন্তু এখনো প্রমাণিত হয়নি। তবে আমি যেটা মনে করি যে আজকে তাকে অতি দ্রুত, প্রায় ঘটনার 18 ঘন্টার মধ্যে তাকে খুঁজে পাওয়া গিয়েছে, এটা আমি মনে করি একটি স্বস্তির ব্যাপার, এবং তার পরিবারের জন্য, আমাদের সকলের জন্য, এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমি প্রশংসা করব যে তারা দ্রুত গতিতে এই কাজটি করেছে। তবে এখন একটি দায়িত্ব তাদের আছে, সেটি হলো যে এই ঘটনার সত্যতাটা, মানে আসলে কি হয়েছে সেটি কিন্তু বলার, ঘটনা তদন্ত করে বের করার দায়িত্ব কিন্তু তাদের উপরে বর্তায়। শওকত ভাই, আপনি যদি এই সম্পর্কে একটু বলেন। এইচআরডব্লিউর যে স্টেটমেন্ট, তারা যে পরিসংখ্যান দিয়েছে, আমি মনে করি যে অত্যন্ত এটা সঠিক পরিসংখ্যান, বিকজ তারা প্রত্যেকটা কেস স্টাডি করে, পত্রিকায় প্রকাশিত তথ্যকেই তারা কেস স্টাডি হিসেবে নিয়ে কেস স্টাডি করে এই তথ্যগুলি দিয়েছে। এবং আমাদের বাংলাদেশের যেই মানবাধিকার সংগঠন আছে, যেমন অধিকার, তারা প্রতি মাসে কিন্তু তাদের প্রতিবেদনে এই পরিসংখ্যানগুলো তারা প্রকাশ করে থাকে। বাংলাদেশ যে এখন একটা গুম রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা তো কোনো লুকোচাপা বিষয় না, এটা বিশ্বের অনেকেই জানে, বাংলাদেশের মানুষ তো হারে হারে টের পাচ্ছে। এবং এগুলি নিয়ে কোনো কিন্তু মানে আদালতের বিচার পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেমন চট্টগ্রামের নুরুকে তুলে নিয়ে গিয়ে, ছাত্রদলের নেতা নুরুকে এক থানার এসআই এসে তুলে নিয়ে গেল, কিন্তু সেই এসআইকে এই ব্যাপারে কোনো তদন্তের মুখোমুখি হতে হয়েছে কিনা আমরা কিন্তু জানি না, সরকার কিন্তু বলছে না। আমার কথা হচ্ছে যে এই যে ওবায়দুল কাদের সাহেব বললেন যে ফখরুল ইসলাম আলমগীর যখন রাঙ্গামাটিতে যাচ্ছেন, যারা হামলা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কই তাদের, কারা করেছেন? মামলা করার পরে তো তাদেরকে নিয়ে কোনো জিজ্ঞাসাবাদও করেনি যে আপনারা কেন হামলা করেছেন। আমার কথা হচ্ছে যে গুম হচ্ছে, খুন হচ্ছে, এবং এটা মানবাধিকার সংগঠনগুলো যা বলে, এটা কোনো সরকারের পক্ষে প্রিয় উদ্ধৃতি তারা দেয় না, অপ্রিয় সত্যটাই তারা তুলে ধরবে, এবং এটাই তাদের কাজ। এবং বাংলাদেশে মানবাধিকার সংগঠনগুলো কাজ করতে পারছে না, যারা কাজ করছে তাদেরকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাচ্ছে, তাতে ফান্ডিং বন্ধ করে দেওয়া হচ্ছে, কোনোভাবে যেন মানবাধিকার সংগঠন কাজ করতে পারে না। বর্তমান সরকার এই গুম খুনের উপর নির্ভর করে আইন সালিশ কেন্দ্র বা এদেরকে আপনি মানবাধিকার সংস্থা, না, আইন সালিশ কেন্দ্র তারা করছে, কিন্তু আইন সালিশ কেন্দ্র শুধু অধিকারের কথা বলছেন, আইন সালিশ কেন্দ্র ব্লাস্ট কাজ করছে, কিন্তু তাদের কাজ করার মধ্যে তারা কথাগুলো বলছে, কিন্তু আগে মানবাধিকার সংগঠনগুলো যে ভূমিকা রাখতে সক্ষম হতো,
সে ভূমিকাগুলো এখন রাখতে পারছে না। যেমন গণগ্রেপ্তারের বিরুদ্ধে তারা দাঁড়াতো, কোর্টে যেত, নিজেরা লয়ার দিত, সেগুলি এখন গণগ্রেপ্তার হচ্ছে, প্রতিদিন ক্রস ফায়ারে মানুষ মারা যাচ্ছে, এবং এগুলির ব্যাপারে কোনো কথাই তারা বলছে না। আমাদের অনুষ্ঠান শেষ করতে একটা আতঙ্কের মধ্যে ইকবাল তারা ভাই, কাজ করছে। আতঙ্কের মধ্যে তারা কাজ করছে। কারণ আমি মনে করি আমার কথা এখনো শেষ হয় নাই, তাহলে জি আমার কথা তাহলে শেষ হয় নাই, আমাদের সময় কিন্তু শেষ। তাহলে শেষ করে দেন। জি জি না, এখানে একটু বলি, না না ইকবাল ভাই, আমাদের একদম সময় নেই। আমার কথা তো শেষ হয় নাই পরিণত তো। হয়েছে, এটা কিন্তু একটা আচ্ছা, rash এটি- হবে। আমার মনে হয়- এবং আমার মনে হয়- বর্তমান সরকার গুম এবং হত্যার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, Okay. এটাও কিন্তু একটা ইরেসপন্সিবল। আমার মনে হয় যে এই দাবি আসলে করতেই পারেন কেউ না কেউ। জনাব শওকত মাহমুদ, জনাব ইকবাল চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।